যে আপনার হুইল চেয়ার ইউজার মানি সে বেডে শুয়ে থাকবে, হাঁটতে পারবে না, তার কাজকর্ম লোকজন করে দিবে, বাথরুম করবে বিছানায়। তো এইটা তো হইতে পারে না, বুঝছেন? কারণ বাংলাদেশে একটা বিশাল অংশ হুইল চেয়ার ইউজার। তো এখন হয়ে গেছে কি, ওই যে আমাদের যে আর্কিটেক্টরা, হ্যাঁ, ওরাই মালিকদের মাথায় দেয় না যে যে স্যার বা ভাই, আমরা আমরা একটা রুম অন্তত রাখবো প্রত্যেক ফ্ল্যাটে, যে রুমটাতে হুইল চেয়ার অ্যাক্সেসিবিলিটি থাকবে, হুইল চেয়ার অ্যাক্সেসেবল বাথরুম থাকবে। লাইক আপনার এয়ারপোর্টে হুইল চেয়ার বিভিন্ন বড় ইন্টারন্যাশনাল এয়ারপোর্টগুলোতে সবখানে হুইল চেয়ার অ্যাক্সেসেবল বাথরুম আছে, হুইল চেয়ার ফ্যাসিলিটেড বাথরুম, হুইল চেয়ার অ্যাক্সেসেবল না, জাস্ট ফ্যাসিলিটেড জন্য কিন্তু বিশাল কিছু না, কমরটা এক পাশে থাকে আর এক পাশে যেন স্পেস থাকে, যেন হুইল চেয়ারটা গিয়ে ওখানে দাঁড়াইতে পারে, এরকম একটা এক্সেস থাকে। তো আমাদের এই আর্কিটেক্টের মাথায় এই জিনিসটা নাই যে আপনার এইটা মালিকের মাথায় জিনিসটা দিই, মালিকের মাথায় দিলে মালিক কিন্তু করবেই, কারণ মালিকের মা আছে, বাবা আছে, বুড়া হয়ে গেছে, অথবা দেখা গেছে সে তাকে ওই কাজের লোক রাখতেছে শুধু বাথরুম এটা সেটা পরিষ্কার করার জন্য, কিন্তু তাকে একটা কিছুই না, বাথরুম হুইল চেয়ার দিলে সে হয়তো বা হেঁটে গিয়ে ওই হুইল চেয়ার বসাই দিল, সে নিজে গিয়ে ওয়াশরুমে গিয়ে আপনার তার পার্সোনাল কাজগুলো করে চলে আসতে পারে। এরকম আর কি, বাংলাদেশে আসলে আন্দোলন ছাড়া কিছুই হয় না। তো যার ফলে আমি বিভিন্ন জায়গায় যাই ইচ্ছা করি, কারণ মানে একটু, যেমন আমি যে রাওয়া ক্লাবে আসি, এইখানে আপনার প্রথম দিকে লোকজন আমার সাথে তেমন কথাও বলতো না যে ভাই তোমার কি হয়েছে, বা ওদের তো একজন ফেলো নিশ্চয়ই মেম্বার বলেই তো আমি এখানে আসছি, কথাও বলতো না। কিন্তু আমি আস্তে আস্তে ওদের চোখ শোয়া হয়েছে। ইভেন আমি এই অবস্থায় বিয়ে করছি, লোকজনের কাছে মনে হচ্ছে একটা উদ্ভট ব্যাপার, মানে এটা কেমনে সম্ভব যে এই অবস্থায় সে বিয়ে করে, ওই মেয়েকে নিয়ে তাদের পিছনে কথা। কিন্তু এখন ধীরে ধীরে ওদের চোখ শোয়া হয়ে গেছে, তাদের কাছে মনে হচ্ছে না এটাই কমন, এটাই হইতেই পারে, অ্যাবনর্মাল কিছু না। আমি যে বিয়ে করছি, আমার শ্বশুরবাড়ির লোকজন ওরা তো অ্যাকসেপ্টই করবে না, কিন্তু মেয়েটা যেহেতু আমাকে পছন্দ করতো, তো সে আমাকে এই জন্য বিয়ে করছে। কিন্তু আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির লোকজন, ওদের কাছে মনে হয় যে মান সম্মানের ব্যাপার হয়ে দাঁড়াইছে, কোথাও বলে না, তাদের যারা মানে তারা মন খারাপ, তাদের ওরা আমার সাথে ঠিকমতো কথাও বলতে চায় না। কিন্তু আপনার কিন্তু বিষয়টা এরকম না, বিষয়টা অ্যাকচুয়ালি উল্টা, যে তার মেয়েটা সব জায়গায় গেলে লোকজন মানে মেয়েটার কথা চিন্তা করে, এবং মেয়েটাকে অনেক রেসপেক্ট করে, যে মানে তার কাইন্ড হার্টটাকেই মানুষ বেশি করে দেখে, 2-4 জন 5 জন পিছনে কথা বলে। আদারওয়াইজ ম্যাক্সিমাম লোকই কিন্তু ধীরে ধীরে অ্যাকসেপ্ট করছে, ধীরে ধীরে অ্যাপ্রিসিয়েট করছে যে শি হ্যাজ ডান এ গুড থিং, এবং সে এক সমাজের জন্য একটা এক্সাম্পল। এটা বাংলাদেশে দেখা যায় না, কিন্তু আপনি ইউরোপে, আমেরিকায়, এইসব দেশে আপনার দেখা গেছে হুইল চেয়ার ইউজার কেউই আপনার আনম্যারিড থাকে না। এগুলো সমাজে কিছুই না, বরঞ্চ অনেক সময় এবল পার্সন থেকে ডিসেবল পার্সনকে ওরা আরও বেশি পছন্দ করে, বিকজ তার প্রতি একটা ট্রাস্ট তার থাকে। হ্যাঁ, এই আর কি। এনিওয়ে, আমি অটো মুভিং এই হুইল চেয়ারটার প্রাইসটা, এবং আমাদের দেশে তো অনেকেই জানে না যে আসলে এটা কি সুবিধা। আমি একটা মোটর হুইল চেয়ার ইউজ করি, এই হুইল চেয়ারটার প্রাইস অ্যারাউন্ড 35,000 to 40,000 টাকা বাহিরে অনলি। সেটাই বাংলাদেশে বিক্রি হয় আপনার 80,000, 90,000, 80-90, মানে যেটা একটু ভালো হয় সেটা 80-90-এর নিচে নাই। হ্যাঁ, বাংলাদেশে যে কয়টা কোম্পানি বিক্রি করে, ওয়ারেজ তারা এখানে পুরা একটা মনোপলি বিজনেস করতেছে। নট অনলি এই হুইল চেয়ার, এই ছাড়াও অন্য যেসব আপনার ম্যানুয়াল হুইল চেয়ার আছে, এইগুলোও তারা মনোপলি বিজনেস করতেছে। তারা যারা আনে মাত্র 2-3টা কোম্পানি ওরা এনে বাকি সব এই ছোট দোকানে তারা মানে তারা কিনে নিয়ে ব্যবসা করতেছে। তা এই যে 2-3টা কোম্পানি আনে, 2-3টা দোকান আনে, এরাই আপনার ম্যাক্সিমাম ব্যবসা করতেছে, এবং ডাবল ট্রিপল দামে ব্যবসা করতেছে। করোনার সময় আরও বেড়ে গেছে, এবং এই ডলারের নাম দিয়ে তারা যে হুইল চেয়ার কেনা হয়তো মাত্র 12,000 টাকা, সেই হুইল চেয়ারের দাম নিয়ে গেছে 20,000, 22,000 টাকা। মানে যেটা আসলে মানে যারা হুইল চেয়ার ইউজার তাদের জন্য খুবই কষ্টদায়ক হয়ে গেছে, কারণ বাংলাদেশি হুইল চেয়ার ইউজার ম্যাক্সিমামই গরিব মানুষ। যেমন ধরেন আমি অনেককেই চিনি, যেমন ধরেন কাঁঠাল গাছে উঠছে, কাঁঠাল গাছ বৃষ্টির সময় ভেজা, সে পড়ে গেছে, ঘাটটা ভেঙে গেছে, মেরুদণ্ডটা ভেঙে গেছে,
কিংবা আমি একজনকে চিনতাম, সে এসি ঠিক করতে উপরে উঠছে রশি দিয়ে, সে রশিটা হঠাৎ তার হাতটা কেঁপে গিয়ে হাত থেকে ছুটে পড়ে গেছে, পরে সে নিচে পড়ে গেছে, পরে হুইল চেয়ার ইউজার হয়ে গেছে। তারপর আমি এক লোককে চিনি যে বাস থেকে নামছে, আর উপরে বাসের উপরে কাপড়ের গাইড ছিল, গাইডটা তার মাথায়, মানে ওরা তো দেখেনি, ও বাস থেকে নামছে আর গাইডটাও ফেলে দিচ্ছে, আর মাথায় গিয়ে পড়ছে গাইডটা, কাপড়ের গাইড, মাথাটা পাকায় গেছে, মাথা পাকা গেছে, ঘাটটা সে হুইল চেয়ার ইউজার হয়ে গেছে। তো গরিব মানুষের সংখ্যাই বেশি হুইল চেয়ার ইউজার, কিন্তু এই দিকটায় আসলে সরকারের কোনো নজরই নেই। এই সিন্ডিকেট গ্রুপটাকে ভাঙার কিভাবে উপায় বা কিভাবে সম্ভব মনে করেন? আমি মনে করি যে এটা অবশ্যই গভর্নমেন্টকে হাত দিতে হবে এই বিষয়ে। যে একটা হলো উপায় হলো যে বাংলাদেশে কোনো কোম্পানি যদি ওপেন হতো, কেউ যদি ইনিশিয়েটিভ নিত, অনেক কোম্পানি আপনার এই যে মেডিকেল অ্যাক্সেসরিজ নিয়ে কাজ করতেছে, ওরাও যদি ইনিশিয়েটিভ নিত, তাহলে আপনার একটা জিনিস আছে, তাদের সিন্ডিকেট ভেঙে যেত। আরেকটা হলো আপনার এই যে গভর্নমেন্ট এই বিষয়টা লুক আফটার করতে পারতো, ফিক্সড ইনকাম, মানে আপনার একটা মানে প্রাইসটা ফিক্স করে দিতে পারতো, বা প্রাইসিংয়ের উপরে বলতে পারতো যে যেহেতু, এবং এগুলো ম্যাক্সিমাম মেডিকেল অ্যাক্সেসরিজের উপর গভর্নমেন্টের আবার ট্যাক্স আছে, ট্যাক্সের মানে ট্যাক্স মাফ করে দেওয়ার একটা আছে, মানে ট্যাক্স কম দিতে হয়, যেটা মেডিকেল অ্যাক্সেসরিজের উপর। মেডিকেলের যত ইকুইপমেন্ট আছে, এই ইকুইপমেন্টগুলোর উপরে গভর্নমেন্টের কিন্তু আপনার ট্যাক্স কম দিতে হয়, কিন্তু ওরা ওইটাও করে, ট্যাক্স ফাঁকিটাও দেয়, ট্যাক্সের ওই সুবিধাটাও নেয়, আবার অ্যাট দ্য সেম টাইম দামের ক্ষেত্রেও কিন্তু ওরা অনেক নেয়। তো গভর্নমেন্ট যদি একটা ফিক্স করে দেয়, ধরেন একটা হুইল চেয়ার বা মেডিকেল অ্যাক্সেসরিজের উপরে যে ম্যাক্সিমাম সে 15% প্রফিট করতে পারবে, এরকম একটা যদি ফিক্সড প্রাইস করে দেয়, কিংবা গভর্নমেন্ট নজরদারি বাড়াইতে পারে এই বিষয়ে, বা এই বিষয়ে যারা অ্যাক্টিভিস্ট আছে ওদেরকে আরও বেশি সামনে নিয়ে আসতে পারে। আর একটা কথা হলো যে যারা প্যারালাইজ, তাদের মনোবলটাকে কিভাবে বাড়ানো যায়? আপনি তো মনোবল সম্পন্ন। আমি বলতে চাচ্ছি যে প্যারালাইজ যারা, তারা যদি প্যারালাইজড হয়, তার মানে এই না যে সে বিছানায় শুয়ে যাবে, তার কিছুই করার নেই। হ্যাঁ, আর যার হাত ম্যাক্সিমাম প্যারালাইজড কিন্তু কোমর থেকে, তো এইটা আসলে প্যারালাইজড হলেই আপনার বাসায় বসে থাকতে হবে না, বাইর হইতে হবে। এখন মোটামুটি অনেক জায়গায় আছে যেখানে হুইল চেয়ার নিয়ে ঢোকা যায়, অনেক জায়গায় আছে, সে চাইলে কাজ করতে পারে, চাইলে সব ধরনের কাজ করা যায়। শুধু জাস্ট লাইফ ম্যানেজমেন্টটা শিখতে হবে, ম্যানেজমেন্টটা শিখতে হবে। তো ম্যানেজমেন্ট শেখার জন্য এখন কিন্তু যেহেতু আপনাদের গুগল সোর্স আছে, ইউটিউব সোর্স আছে, এখানে অনেক মানুষ ভিডিও আপলোড করে, চাইলে ওদের থেকেও শিখতে পারে। তো বিভিন্ন বিষয় আপনার কাজ শিখতে পারে, কম্পিউটার রিলেটেড কাজ শিখতে পারে। যদি কম্পিউটার রিলেটেড কাজ নাও পারে, সে একটা দোকান চালাতে পারে, কারণ এখন দোকান করে আমি দেখছি যে দোকানে মালামাল আনার জন্য তাকে যাইতে হয় না, তারাই দিয়ে যায়, ম্যাক্সিমাম কোম্পানি দিয়ে যায় দোকানে। সো এনিওয়ে, মোট কথা হলো প্যারালাইজড হওয়া মানেই সে বাসায় বসে থাকবে, তার সে একদমই মানসিক ডিসেবিলিটি হলো সবচেয়ে বড় ডিসেবিলিটি। আচ্ছা, আপনার পরিচয়টা একটু কাইন্ডলি যদি দিতেন। আমি মানে রিটায়ার্ড নেভাল অফিসার, আমার র্যাঙ্ক ছিল লাস্ট লেফটেন্যান্ট। তো আজকে প্রায় 24 বছর আমি হুইল চেয়ারে, এবং এটা আমার আজকে প্যারালাইজ জীবনটা শুরুই হয়েছে একজন ডক্টরের রং সার্জারির জন্য। ভুলভাল সার্জারি করে আমাকে প্যারালাইজড হয়ে গেছি আমি। এবং বাট আমি লাইফে যেহেতু আমাকে চলতে হবে, আর আমি যেহেতু পড়াশোনা করছি ক্যাডেট কলেজে, ওর থেকে বের হয়ে আমি নেভিতে ঢুকছি, তো আমার লাইফে মানে আমার লাইফকে আমি নিজেই চেঞ্জ করার চেষ্টা করছি। এবং এটা আমার জন্য এই একটা সাপোর্টও ছিল যে আমার ফ্রেন্ড সার্কেলটা ভালো থাকছিল। আর আমি যেহেতু কমিউনিটি বিল্ডিংয়ে বিশ্বাস করি, সেই জন্য আমি সবসময় সব জায়গায় যাই, মানুষের সাথে মিশি, যার ফলে আমি দেখছি যে বেশিরভাগ মানুষই ভালো, এবং বেশিরভাগ মানুষই ভালো এবং অ্যাপ্রিসিয়েট করে। এবং মানুষের ভালোবাসা পাইতে হলে মানুষের কাছে যেতে হবে, মানুষকে ভালোবাসতে হবে, তাইলেই মানুষের ভালোবাসাটা পাওয়া সম্ভব। আদারওয়াইজ আপনি ভালোবাসবেন না, কারোর সাথে মিশবেন না, আর আপনি এক্সপেক্ট করবেন যে আপনাকে এসে দয়া দেখাবে, ভালোবাসা দেখাবে, এটা ভুল। মানুষের কাছে যেতে হবে, আপনাকেও ভালোবাসতে হবে, তখন দেখবেন যে আপনাকেও লোকজন ভালোবাসতেছে। এই আর কি। থ্যাংক ইউ।